ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এই চ্যাপ্টার থেকে কিভাবে ভোগ অপেক্ষক সূচি তৈরি করা যায় এবং রেখাঙ্কন করা যায় এবং পরবর্তীতে সরকারি ব্যয়, বিনিয়োগ অথবা আমদানি ব্যয় অথবা রপ্তানি আয় পরিবর্তনের মাধ্যমে জাতীয় আয়ের উপর কিরূপ প্রভাব পড়বে এই লেখা বিশ্লেষণ করব। আমরা এখানে একটা উদ্দীপক নিয়েছি। উদ্দীপকে ভোগ অপেক্ষক দেওয়া আছে সি ইজিকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই। দেশটির প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে আই ইজিকুয়াল টু 200, সরকারি ব্যয় জি দ্বারা প্রকাশ করা হয় 150, পরিবর্তিত বিনিয়োগ অর্থাৎ আগের যে বিনিয়োগ ছিল পরবর্তীতে আবার বিনিয়োগের পরিবর্তন হয়েছে সেটাকে আই প্রাইম দিয়ে প্রকাশ করা হয়েছে এবং 300 হয়েছে। দেশটির মোট রপ্তানি আয় দেওয়া হয়েছে এক্স ইজিকুয়াল টু 200 এবং আমদানি ব্যয় এম ইজিকুয়াল টু 150। তাহলে আমরা উদ্দীপকে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের যতগুলো উপাদান আছে সেখানে এটা দেওয়া আছে। উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ণয় করা হয় এটাও চাইতে পারে, কিন্তু আমরা 3 নম্বর প্রশ্ন গতে দেখছি উদ্দীপকের আলোকে ভোগ সূচি তৈরি করে ভোগ রেখা অঙ্কন করো। যখন ভোগের কথা বলা হয়েছে শুধু আমরা কার কথা চিন্তা করব? ভোগ অপেক্ষকের কথা চিন্তা করব। তখন কিন্তু আমাদের এই যে এখানে যে প্রাথমিক বিনিয়োগ, সরকারি ব্যয়, পরিবর্তিত বিনিয়োগ, রপ্তানি আয় এবং আমদানি ব্যয় দেওয়া আছে, দরকার আছে। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভোগ রেখা অঙ্কন করো সূচি তৈরি করে। সূচি তৈরি করে যদি বলো, না বললো আমাকে কি সূচি তৈরি করতে হবে, তাহলে ভোগ রেখা অঙ্কন করতে আমার অন্য কিছুর দরকার নেই, শুধুমাত্র ভোগ অপেক্ষক যেটা দেওয়া আছে সেটার দরকার। তাহলে আমরা কিভাবে ভোগ রেখা অঙ্কন করতে পারি? আমরা কি পারি? তাহলে আমরা এখন প্রথমে ভোগ অপেক্ষক থেকে কিভাবে সূচি তৈরি করা যায় এই বিষয়টি খেয়াল করব। তাহলে প্রথমে আমরা লিখব উদ্দীপক হতে প্রাপ্ত। যেহেতু আমাদের এখানে ভোগ সূচি তৈরি করতে বলা হয়েছে তাহলে শুধুমাত্র আমাদের ভোগ অপেক্ষক দরকার। উদ্দীপক হতে ভোগ অপেক্ষক সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই। এখন আমরা এই ওয়াইয়ের মান পরিবর্তন করে ভোগ সূচি তৈরি করতে পারি। এখন ওয়াইয়ের মান কিভাবে পরিবর্তন করব? আমরা সব সময় প্রথমে 0, পরবর্তীতে 100, 200, 300 এইভাবে নিব, অথবা প্রথমে 0, পরে 50, পরে 100, 150, তারপরে 200 এইভাবে নিব। তো আমরা 50 নিব না, আমরা কত নিব? আমরা 100 দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা ভোগ রেখা যখন অঙ্কন করতে যাব প্রথমে কি করতে হবে? 0, 100 এবং 200 এইভাবে যথাক্রমে আয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে। ক্লিয়ার? আর আমরা তো জানি যে ভোগ কিসের উপর নির্ভর করে? আয়ের উপর নির্ভর করে। অর্থাৎ আয় যত বাড়বে ভোগের পরিমাণও কি তত বৃদ্ধি পাবে। গুড। তাহলে আমরা এখন লিখতে পারি যে ওয়াইয়ের বিভিন্ন মান নিয়ে ভোগ নির্ণয় করি। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই। তাহলে এখন এই যে এখানে আমরা 0.75 ওয়াইয়ের বদলে কি লিখবো? 0 দিয়েছে, এখানে 0 দিব। তাহলে 100 প্লাস, এটাকে আপনি ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, তাহলে গুণ করলে 0 হয়, 0, তাহলে 100। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 100 হলে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.75 ইন্টু ওয়াইয়ের মানে 100 ধরা হয়েছে এবার। তাহলে এখন কত হবে? 100 প্লাস এটাকে গুণ করলে কত আসে? 75, 175। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 200 হলে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই ইজ ইকুয়াল টু 100 প্লাস ব্র্যাকেট দিয়ে লিখবো 0.75 ওয়াইয়ের মান নিয়েছে এবার 200 লিখবো, 100 প্লাস তাহলে 150। 150 যদি আমি করি তাহলে কত হয়? 250। ওকে, তাহলে এই যে এখানে যে আমরা ওয়াইয়ের বিভিন্ন মান নিয়ে ভোগ নির্ণয় করতে গেলাম, তখন কি ওয়াইয়ের মান 0 ধরেছি? হ্যাঁ, আমরা ধরে নিয়েছি। শূন্যের বদলে কি দিবি? প্রথম শূন্যের আগে কিছু আছে, এই জন্য আমরা 0 দিয়ে শুরু করি। হ্যাঁ, ওর প্রশ্নটা কিন্তু অনেক সুন্দর যে 0 দিয়ে কি আমরা শূন্যের আগে কি শুরু করতে পারতো না? আমরা আয় তো শূন্যের আগে আর নাই, আছে কোনটা? ধার করতে পারি, ঋণ করতে পারি। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, আমাদের সবসময় মনে রাখতে হবে যদি ভোগ রেখা অঙ্কন করতে বলে তাহলে প্রথমে আয় ধরতে হবে 0, কারণ আমাদের আয় না থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভোগ করি। এটা মনে থাকবে এতটুকু যে আমরা ভোগ করি কিভাবে?
হয় আমরা কারো কাছ থেকে ধার করছি, অথবা আমরা আগে টাকা জমানো ছিল, সঞ্চয় ছিল, সেই সঞ্চয় থেকে খরচ করতেছি। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আয় না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের একটি ভোগ বিদ্যমান, আর সেই ভোগকে বলা হয় স্বয়ংভূত ভোগ, ইংরেজিতে বলা হয় অটোনমাস কনজাম্পশন। ক্লিয়ার এখন এতটুকু? এখন দেখেন, এই যে এরকম যখন ভোগ অপেক্ষক দেওয়া থাকবে তখন ওয়াই এর মান পরিবর্তন করবেন। যেমন লিখেছি ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে এই যে ওয়াই এর মান 0 বসিয়ে দিয়েছি, এই সমীকরণে যা আসে। আবার 100 হলে ওয়াই এর মান 100 বসিয়ে দিয়েছি, সমীকরণে যা আসে। তারপর আবার 200 হলে ওয়াই এর মান 200 বসিয়ে দিয়েছি, সমীকরণে যা আসে। তাহলে প্রত্যেকবার খেয়াল করবেন, যখনই ভোগের পরিমাণ নির্ণয় করতে বলবে আয়ের পরিবর্তন করবেন, এবং আমরা সবসময় 0, 100, 200, 300 এভাবে বৃদ্ধি করব, যাতে আমাদের মানে সমস্যা না হয়। ক্লিয়ার এখন এতটুকু? এখন এই যে এখন আমরা যে এখানে মান বের করেছি, ওয়াই এর মানের পরিবর্তনের মাধ্যমে ভোগ বিভিন্ন পেয়েছি, এই ভোগটাকে সূচির মাধ্যমে প্রকাশ করব। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সূচির মাধ্যমে সূচি তৈরি করো এবং ভোগ রেখা অঙ্কন করো। আমাদেরকে যদি সূচি তৈরি করতে নাও বলে, শুধুমাত্র ভোগ রেখা বলে অঙ্কন করতে, তখনও কিন্তু আমরা সূচি তৈরি করে নেব, জাস্ট এইভাবেই। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, তাহলে আমরা এখন করব কি, সূচি তৈরি করব। তাহলে আমরা এখন লিখবো সূচির মাধ্যমে প্রকাশ। তাহলে সূচিতে আমি প্রথমে কোন কথাটা লিখবো আগে? এখানে কি দেওয়া আছে? প্রথম ওয়াই এর মান নিয়েছি আগে, তাই না? প্রথমে কি নিয়েছি? ওয়াই এর মান, পরবর্তীতে সি এর মান পেয়েছি। তাহলে আমরা লিখবো আয়। ওয়াই দ্বারা কি প্রকাশ করে? আয়। আয় লিখবো। পরে আমরা এটা আয়ের বিপরীতে কি পেয়েছি? ভোগ পেয়েছি। তাহলে ভোগ সি দিয়ে প্রকাশ করে। এরপর আমরা লিখবো প্রাপ্ত বিন্দু। এটা নিচ থেকেই লিখতে হবে। প্রাপ্ত বিন্দু কেন লিখবো? কারণ আমরা বিভিন্ন রকম মান পেয়েছি, এটাকে রেখা অঙ্কন করতে গেলে বিভিন্ন বিন্দু নির্ণয় করতে হবে, তখন এই বিন্দু নির্ণয় করার জন্য নির্দিষ্ট করে দিতে হবে। ওকে, এখন প্রথমে কত ধরেছি? ওয়াই এর মান 0, পরে কত ধরেছি? 100, পরে কত ধরেছি? 200। তাহলে এই 200 পর্যন্ত নিব। আপনি আরো অনেক নিতে পারেন, কিন্তু আমরা এই তিনটাই নিব সব সময়। এখন আমরা এটা বক্স করে দেই। যখন ওয়াই এর মান 0 ছিল, তখন সি এর মান কত পেয়েছি? ভোগের মান 100। তাহলে লিখবেন 100, মনে করেন এ বিন্দু। তারপর যখন 100 ছিল আয়, তখন কত পেয়েছি? 175, ধরেন এটা বি বিন্দু। যখন 200 ছিল, তখন কত পেয়েছি? 250। গুড। তাহলে এটা মনে করেন সি বিন্দু। তাহলে আমরা কি সূচি তৈরি করতে পেরেছি? ওকে, ফাইন। এখন যদি সূচি তৈরি করা পর্যন্ত থাকে, তাহলে এই পর্যন্ত আমার অ্যান্সার করা শেষ। আর যদি বলে চিত্র অঙ্কন করো, ভোগ রেখা অঙ্কন করো, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই সূচির মাধ্যমে কি রেখা অঙ্কন করতে হবে। তাহলে এখন লিখবো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ। চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমে আমরা একটা লম্ব অক্ষ বরাবর রেখা টানবো, একটা ভূমি অক্ষ বরাবর রেখা অঙ্কন করবো। তো লম্ব অক্ষে যেটা চাওয়া হবে, যেহেতু এখানে ভোগ রেখা চাওয়া হয়েছে, তো লম্ব অক্ষে ভোগ থাকবে, সি দিয়ে প্রকাশ করে, এটা 0। আর ভূমি অক্ষ বরাবর আমরা কি আয় প্রকাশ করব। এখন এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করে। এবার খেয়াল করেন, আয় হচ্ছে 0, 100, 200। তাহলে 0, মনে করেন এখানে 100, এই সমান দূরত্ব নেবেন 200। এবার এদিকে খেয়াল করেন, যখন 0 আয়, তখন আমরা ভোগ পেয়েছি 100, পরবর্তীতে 175, 250। তাহলে আমি প্রথমে নিলাম 100, তারপর 175, 175, তারপর 250, 250। এটা আমার ইচ্ছা মতো আমি গ্যাপ নিয়েছি, আপনারা স্কেল দিয়ে নেবেন, তাহলে আরো সুন্দর হবে। নির্দিষ্ট একটা মাপ নিয়ে নেবেন। ক্লিয়ার এতটুকু? তাহলে এখন এই রেখাটা অঙ্কন করেন। তাহলে প্রথমে আমরা কি করতে পারি? তাহলে প্রথমে আমরা আয়ের শূন্যের জন্য ভোগ ছিল কত? 100। অর্থাৎ আমার আয় না থাকা সত্ত্বেও কি ভোগ করতেছে না 100 একক, এটাই স্বয়ংভূত ভোগ। এটাকে এ বিন্দু দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা এ বিন্দু নিলাম। এরপরে দেখেন, যখন আমার আয় হচ্ছে কত? 100, তখন ভোগের পরিমাণ 175। তাহলে আয় 100, ভোগের পরিমাণ 175। তাহলে ভোগের পরিমাণ 175, এই রেখাটা আমি যোগ করে দিলাম, এটা বি বিন্দু দিয়ে প্রকাশ করছে। আবার যখন আয় 200, তখন কত দেওয়া আছে? 250। এটা আমি যোগ করে দিলাম, তাহলে এই রেখাটাও যোগ করে দিলাম, যেহেতু উপরের দিকে যাচ্ছে এটা বর্ধিত করে দিলাম। এটা কার মাধ্যমে পেয়েছি? এই যে ভোগ রেখার মাধ্যমে পেয়েছি। ভোগ রেখাটা আমাদের কি ছিল? সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই। তাহলে এটা লিখবো সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই। এবার খেয়াল করেন, এটা সি বিন্দু দিয়েছিল, এটা ক্যাপিটাল সি। আচ্ছা, এবার খেয়াল করেন যে আমরা আয়ের বিপরীতে ভোগ পেয়েছি এবং প্রত্যেকটা বিন্দু নির্ধারিত করেছি এবং বিন্দু সমূহ যোগ করে পেয়েছি। এটা ক্লিয়ার এখন এতটুকু? এখন মনে করেন আপনার একটা ব্যাখ্যা আমরা শিখে রাখলাম। যদি কখনো ভোগ রেখা অঙ্কন করতে বলে এবং আমাদেরকে সূচির মাধ্যমে গিয়ে অঙ্কন করতে হয়, তাহলে এবং 3 মার্কের জন্য আসে, তাহলে এই পর্যন্ত আমরা রেখে দিব।
কিন্তু যদি এমন হয় সূচি দেওয়া আছে কিন্তু অঙ্কন করতে বলছে, তখন অঙ্কন করে ব্যাখ্যাটাও দিয়ে দিব, সেটা 3 মার্কের জন্য হোক আর 4 মার্কের জন্য হোক। তাহলে এখন চিত্রের ব্যাখ্যা আমরা কিভাবে দিব? চিত্রের ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ নির্দেশিত। আয় যখন 0 তখন ভোগের পরিমাণ কত? 100 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে 100 এবং 200 হওয়াতে ভোগের পরিমাণ কি বাড়ছে না কমছে? বৃদ্ধি পেয়েছে। ভোগের পরিমাণও বৃদ্ধি পেয়ে যথাক্রমে 175 এবং 250 হয়, যা যথাক্রমে বি এবং সি বিন্দু দ্বারা নির্দেশিত। প্রাপ্ত বিন্দু সমূহ যোগ করে আমরা যে রেখা পাই সেটাই কি? ভোগ রেখা। ঠিক আছে, এতটুকু? তাহলে এইভাবেই লিখে দেবেন সহজ ভাষায়। আচ্ছা, তাহলে আমরা আশা করি যে এটা বুঝতে পারছি। এখানে আমাদের ভোগ অপেক্ষকের মাধ্যমে কিভাবে ভোগ রেখা অঙ্কন করো এই বিষয়টা শিখলাম। এখন আমরা দেখব উদ্দীপকের দেশটির প্রাথমিক বিনিয়োগ আয় থেকে পরিবর্তিত বিনিয়োগ আয় প্রাইম হলে জাতীয় আয়ের কিরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো, অথবা তোমার মতামত বিশ্লেষণ করো, বা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এইভাবেও চাইতে পারে। কিন্তু যদিও চিত্রের সাহায্যে প্রকাশ করে এটাও চায়, তাহলে আগে তো আমাকে জাতীয় আয়টা বের করতে হবে। এখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারে, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, বলতে পারে না? এখন আমরা ভারসাম্য জাতীয় আয়ের নির্ণয়ের সূত্র জানি দুইটা। একটা হচ্ছে y = c + i + g + x বার, অথবা y = c + i + g + x - m। যার মান দেওয়া থাকবে তারটা আমি বসাবো। আরেকটা সূত্র হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়, যেখানে s = i। আমরা প্রথম সূত্রটা ভালো করে পড়া হয়েছে, আমরা সেটা এখন দেখব। পরবর্তীতে যখন সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে চাইবে, সেটা শেখার পর আমরা ওটা নিয়ে ব্যাখ্যা করব। ক্লিয়ার এতটুকু? তাহলে এখন আমরা দেখি কি ভারসাম্য জাতীয় আয় এখানে কিভাবে নির্ণয় করা যায়। তাহলে এখানে কি হবে? কোন সূত্রটা হবে? y = c + i + g + x - m, এই সূত্রটা হবে। কারণ কি এখানে দেখেন c, i, g, x এবং m এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? ভারসাম্য জাতীয় আয়ের এই সূত্র প্রয়োগ করতে হবে। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা এখন লিখব উদ্দীপক হতে প্রাপ্ত। প্রথমে কি দেওয়া আছে? ভোগ অপেক্ষক c = 100 + 0.75y। তারপরে দেওয়া আছে বিনিয়োগ, তাহলে প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগকে আই দিয়ে প্রকাশ করা হয়েছে, i = 200। তারপরে দেওয়া আছে সরকারি ব্যয়, জি দিয়ে প্রকাশ করে দেওয়া আছে 150। তারপরে দেওয়া আছে পরিবর্তিত বিনিয়োগ। আমাদেরকে কি পরিবর্তিত বিনিয়োগ দরকার আছে এখন? না, কারণ সূত্রে কিন্তু বিনিয়োগ একটাই দেওয়া আছে, তার মানে প্রথম যেটা দেওয়া থাকবে সেটা নিতে হবে। তাহলে আমরা এটা নিব না, নিব হচ্ছে এখন পরেরটা, রপ্তানি আয়। রপ্তানি আয় কত? x = 200। পরবর্তীতে দেওয়া আছে আমদানি ব্যয়, এম দিয়ে প্রকাশ করা হয়েছে 150। তাহলে এখানে কি আমরা বুঝতে পারছি যে উদ্দীপক থেকে শুধু মানগুলা নিয়েছি? যেহেতু আমাদের এই মানগুলা চলে আসছে, আমরা জানি এটা এই সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এখন আমরা লিখবো আমরা জানি। যেহেতু আমরা সূত্র প্রয়োগ করতেছি, তাহলে লিখবো আমরা জানি। ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য জাতীয় আয় কি দিয়ে প্রকাশ করে? y দিয়ে প্রকাশ করে। তাহলে y = কি জানি? c + i + g + x - m। কারণ এই প্রত্যেকটার মান দেওয়া আছে, তাই আমি সম্পূর্ণ সূত্রটাই এখানে প্রয়োগ করেছি। তাহলে এখন y বা চিহ্ন দিবেন, যেহেতু এখানে সমান চিহ্ন আছে বা চিহ্ন দিয়ে y লিখেছি। তারপরে c এর মান কত আছে? 100 + 0.75y। তাহলে 100 + 0.75y প্লাস i এর মান দেওয়া আছে কত? 200। তারপরে দেখেন g এর মান দেওয়া আছে কত? 150। তারপরে প্লাস x এর মান দেওয়া আছে কত? 200। তারপরে মাইনাস দেওয়া আছে m এর মান হচ্ছে 150। তাহলে এখন আমরা এই y এর y লিখবো। এখন খেয়াল করেন, এখানে শুধু 0.75y, এই y দিয়ে শুধু একটা আছে, আর বাকিগুলা কিন্তু প্রত্যেকটাই সংখ্যা। তাহলে সব যেগুলা যোগের আছে যোগ করব, আর বিয়োগ থাকলে সেটা বিয়োগ করে দিব। তাহলে এখানে দেখেন এটা বাদে, তাহলে এটা প্রথমে লিখে দেই 0.75y। তাহলে এটা আমার নেওয়া শেষ, বাকি রয়ে গেছে 100। এটাও প্লাসের, এটাও প্লাসের, এটাও প্লাসের, এটাও প্লাসের। তাহলে সবগুলা যোগ করি, 200, 350, 550, 650। দেখেন আমার যোগ ঠিক আছে কিনা? 650 বিয়োগ কত? 150। তাহলে এটা একবারও করতে পারেন, আলাদাও করতে পারেন। আমি আবার আলাদা দিয়ে দিলাম, প্লাস কত? তাহলে 500। যেখানে y এখানে একটা, এখানে একটা, তাহলে এই প্রথমটা রাখলাম, এই পাশের ওয়াইটা এই পাশে নিয়ে আসি, 0.75y।
ইজ ইকুয়াল টু 500 বা 25 সাথে ওয়াই আছে ইজ ইকুয়াল টু 500 বা ইনটু অবস্থায় আছে তাহলে ওয়াই রাখি 500 উপরে যাবে আর ইনটু যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে ভাগ হয়ে যাবে 0.25 তাহলে যদি আমরা 0.25 দিয়ে 500 কে ভাগ করি মান আসে 2000 এটা লাস্টে লিখে দিব অতএব এরপর তার লাইন নাই ওয়াই ইজ ইকুয়াল টু এত অতএব নির্ণয় ভারসাম্য জাতীয় আয় এই কথাটা লিখে দিব আমরা 2000 আমরা এখানে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করেছি কিন্তু এখন প্রশ্ন হলো কেন নির্ণয় করেছি এখানে তো চাওয়া হয়েছে যে প্রাথমিক বিনিয়োগ থেকে পরিবর্তিত বিনিয়োগ তাই তো কিন্তু আমাদের প্রথমে যে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগের সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় কত ছিল এটা বের করতে হবে না এই কারণে এখানে প্রথমে প্রাথমিক বিনিয়োগ নিয়ে আমরা ভারসাম্য জাতীয় আয় বের করেছি যখন আবার বিনিয়োগ পরিবর্তন হয়েছে তখন আবার ভারসাম্য জাতীয় আয় কত আসে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তারপর আমরা এটা ব্যবধান বলতে পারবো ক্লিয়ার এতটুকু তাহলে আমরা এখন করব কি যে আবার ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব এখন করব কি পরিবর্তিত যেটা দেওয়া ছিল পরিবর্তিত বিনিয়োগ যে দেওয়া ছিল এটার মাধ্যমে এখন আমরা আবার ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব হ্যাঁ তাহলে আমরা বলবো কি উদ্দীপকের বিনিয়োগ পরিবর্তিত হওয়ার ফলে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় উদ্দীপকের আলোকে পরিবর্তিত বিনিয়োগের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় অতএব পরিবর্তিত বিনিয়োগ আই প্রাইম ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 300 অতএব ভারসাম্য জাতীয় আয় ওয়াই ইজ ইকুয়াল টু আগের মতোই লিখবো সি প্লাস আই এবার প্রাইম হয়ে যাবে পরিবর্তিত বিনিয়োগ প্রাইম তাহলে ওয়াই যোগ সি প্লাস আই প্লাস প্রাইম প্লাস জি প্লাস এক্স মাইনাস এম সমীকরণ নির্ণয় করব ওয়াই ইজ ইকুয়াল টু সি সি এর মান ছিল 100 প্লাস 0.75 ওয়াই আই প্রাইমের মান কত দেওয়া আছে 300 প্লাস জি এর মান দেওয়া আছে কত 150 প্লাস এক্স এর মান দেওয়া আছে কত 200 মাইনাস এম এর মান দেওয়া আছে কত 150 তাহলে এখন আমরা আগের মতো যোগ বিয়োগ করবো ওয়াই ইজ ইকুয়াল টু কত যোগের গুলা দেখেন যেহেতু 0.75 এর সাথে ওয়াই আছে এটা রেখে দিব 100 400 400 550 750 তাই তো প্লাস 750 মাইনাস 150 আমি এটা ভেঙে দিলাম এক লাইনে আপনারা লিখতে পারবেন প্লাস এখন 150 চলে গেলে কত থাকে 600 তাহলে এখন যদি আমি এটা ওয়াইটা বাম পাশে নিয়ে আসি আগের মতোই 0.75 ওয়াই ইজ ইকুয়াল টু 600 বা যেহেতু এখানে কমনও নেওয়া যায় আমি ডিরেক্টলি বলে দেবো ওয়াই এর মান যেহেতু মনে মনে এক আছে এক থেকে বিয়োগ করলে আসে 0.25 ওয়াই ইজ ইকুয়াল টু কত 600 এখন আমরা ওয়াই ইন্টু অবস্থায় আছে 600 আর 0.5 যদি ডান পাশে নেই ভাগ হয়ে যায় তাহলে এটার ভাগ করলে কত আসে 0.25 দিয়ে 600 ভাগ করলে 2400 আসে তাহলে লিখলাম এই এখানে ওয়াই হবে এবার খেয়াল করেন আমরা প্রথম যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু লিখেছিলাম এটাও ওয়াই হয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন তখন কিন্তু বিনিয়োগের পরিমাণ ছিল আই এখন পরিবর্তিত বিনিয়োগ কত আই প্রাইম তাহলে আমরা ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে প্রাইম দিয়ে দিব ক্লিয়ার এখানে এতটুকু এই প্রাইম দিয়ে দিলাম এখন আমাদের বুঝতে সহজ হবে কারণ আমরা তো বিয়োগ করবো দুইটা থেকে অতএব নির্ণয় ভারসাম্য জাতীয় আয় 2400 তাহলে এবার খেয়াল করেন পূর্বের ভারসাম্য জাতীয় আয় ছিল 2000 আর বর্তমান ভারসাম্য জাতীয় আয় কত 2400 তাহলে ওনারা বলেছে কি যে বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের কিরকম পরিবর্তন হয় তাহলে আমরা লিখবো কি এখন অতএব জাতীয় আয়ের পরিবর্তন আর পরিবর্তনকে আমরা কি দিয়ে প্রকাশ করি ডেল্টা দ্বারা প্রকাশ করি না তাহলে আমরা লিখবো অতএব জাতীয় আয়ের পরিবর্তন ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু বর্তমান থেকে বিয়োগ করতে হয় তাহলে বর্তমানে কত বেশি ওয়াই প্রাইম তাহলে ওয়াই প্রাইম ইজ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2400 মাইনাস 2000 তাহলে কত থাকে 400 অতএব ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু এত তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ আসছে তাহলে কি জাতীয় আয় কি বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের বিনিয়োগের পরিবর্তন হয়েছিল কত বিনিয়োগ ছিল পূর্বে 200 আর বর্তমানে 300 অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে না তাহলে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির ফলে কি ভারসাম্য জাতীয় আয় কি হয়েছে বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে 400 বৃদ্ধি পেয়েছে এই কথাটা আমাদেরকে বলে দিতে হবে সুতরাং দেশটির বিনিয়োগ 100 একক বৃদ্ধি পাওয়ায় ভারসাম্য জাতীয় আয় কত বৃদ্ধি পেয়েছে